দুনিয়ার সবচেয়ে দামি সবচেয়ে লাক্সারিয়াস গাড়ির নাম শুনলে মাথায় একটাই গাড়ির নাম আসে, রোলস রয়েস। রাজা মহারাজা বিলিয়নার এবং হলিউডের সুপারস্টার সবার স্বপ্নের গাড়ি। কিন্তু জানেন কি, এই রোলস রয়েসের পেছনে লুকিয়ে আছে এমন অবিশ্বাস্য গল্প, এমন এক মানুষের গল্প যার পুরো শৈশবটা কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে, যাকে মাত্র 9 বছর বয়সে পথে নামতে হয়েছিল, খবরের কাগজ বিক্রি করে পেট চালাতে হয়েছিল। আর সেই ছেলেটাই একদিন তৈরি করেছিলেন পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ গাড়ি। আজকের এই ভিডিওতে আপনি জানবেন রোলস রয়েসের আসল ইতিহাস, যেখানে আছে দারিদ্র্য, সংগ্রাম, মৃত্যু এবং একজন সাধারণ মেকানিক থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প। এই গল্পটা শুধু একটা গাড়ির কোম্পানির গল্প নয়, এটা একটা মানুষের স্বপ্ন আর জেদের গল্প। 1863 সাল, ইংল্যান্ডের একটা ছোট্ট গ্রাম, সেখানেই জন্ম নেয় হেনরি রয়েস। জীবনের শুরুটা মোটেও সহজ ছিল না হেনরির জন্য। মাত্র 4 বছর বয়সে তার বাবার ব্যবসা পুরোপুরি ধ্বংস হয়ে যায়, পরিবার রাস্তায় এসে দাঁড়ায়। কিন্তু এটা তো ছিল শুরু মাত্র। যখন হেনরির বয়স মাত্র 9 বছর, তখন তার বাবা মারা যান। এক ধাক্কায় সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটা চলে গেলেন। তারপর তার মা বাধ্য হলেন অন্যের বাড়িতে বাড়িতে কাজ করতে। আর সেই ছোট্ট হেনরি, তাকে নামতে হলো রাস্তায়, খবরের কাগজ বিক্রি করতে, সকাল থেকে রাত ছুটে বেড়ানো এক বাড়ি থেকে আরেক বাড়িতে। কিন্তু হেনরির চোখে ছিল একটা অদ্ভুত আগুন। যন্ত্রপাতি দেখলেই তার মন পড়ে থাকতো সেখানে। কিভাবে এগুলো কাজ করে, কেন এভাবে চলে এবং কি দিয়ে তৈরি, এই প্রশ্নগুলো তাকে তাড়া করতো সারাক্ষণ। এবং তারপর 14 বছর বয়সে হেনরির জীবনে আসে একটা টার্নিং পয়েন্ট। তার বাবার বোন তাকে গ্রেট নর্দার্ন রেলওয়ে কোম্পানিতে 20 পাউন্ড দিয়ে তাকে সেখানে অ্যাপ্রেন্টিস হিসেবে ঢুকিয়ে দিলেন। আর এটা ছিল হেনরির জীবনের সবচেয়ে বড় সুযোগ, এবং সে এক মুহূর্তও নষ্ট করলো না। পরের 3 বছর হেনরি দিন রাত এক করে ফেললো, গণিত, ইলেকট্রনিক্স সব কিছু শিখতে লাগলো। এবং 17 বছর বয়সেই সে হয়ে গেল একজন পুরোপুরি দক্ষ মেকানিক। 21 বছর বয়সে ম্যাক্সিম ওয়েস্টার্ন নামে একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিল। কিন্তু ভাগ্য আবার পরীক্ষা নিল হেনরির। কোম্পানিটা আর্থিক সমস্যায় পড়ে বন্ধ হয়ে যাওয়ার পথে। সবাই নতুন চাকরি খুঁজতে শুরু করলো, কিন্তু হেনরি সে ভাবলো অন্যরকম। সে ভাবলো যদি নিজের কোম্পানি থাকতো, যদি নিজের মতো করে কাজ করা যেত, তাহলে কেমন হতো। এবং ঠিক তাই করলো সে। খুলে বসলো FH রয়েস অ্যান্ড কোম্পানি। কোম্পানিটার নাম শুনতে অনেক বড় সড়ো মনে হলেও সেটা ছিল একটা ছোট্ট ঘর, যেখানে একটা টেবিল, কিছু যন্ত্রপাতি আর 2 জন মানুষ, হেনরি আর তার এক বন্ধু। শুরুর দিকে কোনো কাজ ছিল না বললেই চলে। যা পেতেন তাই করতেন, সেলাই মেশিন ঠিক করা, ইলেকট্রিক ফিটিং লাগানো, যে কোনো কাজ। কিন্তু হেনরি লক্ষ্য করলেন একটা জিনিস। সেই সময়ে ইলেকট্রিক লাইটের চাহিদা দ্রুত বাড়ছিল। হেনরি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন এই জিনিসগুলোই বানাবেন, আর্ট ল্যাম্প, বাল্ব হোল্ডার, সবকিছু। এবং এই সিদ্ধান্তটাই বদলে দিল সব। 1900 সালের মধ্যে কোম্পানির বিক্রয় 20,000 পাউন্ড ছাড়িয়ে গেল। 38 বছর বয়সে হেনরি রয়েস একজন সফল ব্যবসায়ী হলেন। জীবন চলছিল খুব ভালোই, কিন্তু তারপরই এলো একটা ধাক্কা। 1901 সালে জার্মানি আর আমেরিকার কোম্পানিগুলো ব্রিটিশ মার্কেটে ঢুকে পড়লো। হেনরির ব্যবসা টলমল করতে লাগলো। এত কষ্ট করে গড়া একটা স্বপ্ন সব ভেঙে পড়ছে চোখের সামনে। শারীরিক আর মানসিকভাবে ভেঙে পড়তে লাগলেন তিনি। তারপর ডাক্তার তাকে পরামর্শ দিলেন, যদি পারেন একটা গাড়ি কিনে নিন, সেটা আপনার চলাফেরা সহজ করবে। এবং তারপর হেনরি কিনলেন একটা ফরাসি গাড়ি, ডেকোভিল। কিন্তু গাড়িটা চালাতে গিয়ে হেনরি হতাশ হয়ে গেলেন। অনেক শব্দ হচ্ছে, ব্রেক ঠিকমতো কাজ করছে না, ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে। একজন পারফেকশনিস্টের কাছে এটা ছিল অসহ্যকর। আর হেনরি ভাবলেন একটু মডিফাই করা যাক। কিন্তু কাজ শুরু করতেই তিনি এতটাই মগ্ন হয়ে গেলেন যে পুরো গাড়িটাই নতুন করে ডিজাইন করে ফেললেন। নতুন গাড়িটা আসল ডেকোভিলের চেয়ে অনেক বেশি ভালো হয়ে গেল। এবং তখনই হেনরির মাথায় এলো একটা আইডিয়া, যদি আমি নিজেই গাড়ি বানাতে পারি, আর যদি এটাই আমার ব্যবসা হয়, তাহলে কেমন হবে। তিনি একটা ছোট টিম তৈরি করলেন, শুরু করলেন নিজের গাড়ি ডিজাইন করা। প্রতিটা যন্ত্রাংশের নকশা করা হলো নিখুঁতভাবে। তারপর পাঠানো হলো কারখানায় তৈরির জন্য। ধীরে ধীরে আকার নিতে লাগলো একটা গাড়ি, কম আওয়াজ, হালকা ওজন, টেকসই আর নির্ভরযোগ্য। প্রতিটা দিক থেকেই এটা ছিল সেই সময়ের যে কোনো গাড়ির চেয়ে অনেক ভালো। 1904 সালের 1 এপ্রিল প্রথম রোড টেস্ট। গাড়িটা প্রায় 50 কিলোমিটার দৌড়ালো কোনো সমস্যা ছাড়াই। তারপর হেনরি আরও 2টা গাড়ি বানালেন একই মডেলের, পরীক্ষা করতে লাগলেন আর উন্নত করতে লাগলেন।
তিনি তৈরি করে ফেললেন বিশ্বমানের গাড়ি। কিন্তু একটা সমস্যা ছিল, তিনি একা এই গাড়ি পুরো দুনিয়ায় পৌঁছাতে পারবেন না। দরকার ছিল এমন একজন মানুষের যিনি ব্যবসা বোঝেন, যে মানুষের সাথে কথা বলতে পারেন। এবং ঠিক এই সময়েই এলেন কাহিনীর দ্বিতীয় নায়ক, চার্লস রোলস। চার্লস রোলস ছিলেন একজন উৎসাহী গাড়ি প্রেমী। তিনি নিজে উচ্চমানের গাড়ির ব্যবসা করতেন এবং অনেক দিন ধরে খুঁজছিলেন একটা ব্রিটিশ গাড়ি নির্মাতা কোম্পানি যেটা আসলেই ভালো গাড়ি বানাতে পারে। রোলস যখন হেনরির গাড়ি চালালেন তখন মুগ্ধ হয়ে গেলেন। তারপর তিনি বলেছিলেন, আমি পৃথিবীর সবচেয়ে মহান ইঞ্জিনিয়ারকে খুঁজে পেয়েছি। পরের 3 মাসের মধ্যে তারা একটা চুক্তিতে পৌঁছালেন। চার্লস রোলস এবং হেনরি রয়েস একসাথে একটা জয়েন্ট ভেঞ্চার শুরু করলেন এবং এই ভেঞ্চার থেকে যে গাড়ি বিক্রি হবে তার নাম হবে রোলস রয়েস। একদিকে ছিলেন হেনরি রয়েস, গরিব ঘরের ছেলে, যিনি নিজের হাতে যন্ত্র বানাতে জানেন, যিনি পারফেকশনিস্ট, যার কাছে মান মানেই সবকিছু। অন্যদিকে ছিলেন চার্লস রোলস, একজন ব্যবসায়ী, যিনি জানেন কিভাবে পণ্য বিক্রি করতে হয়, কিভাবে ব্র্যান্ড তৈরি করতে হয়। এই দুজনের মিলনটা ছিল একটা নিখুঁত সমীকরণ। 1909 সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলো রোলস রয়েস লিমিটেড। কিন্তু এই নতুন কোম্পানিকে পরিচিত করার জন্য দরকার ছিল কিছু শক্তিশালী পদক্ষেপ এবং চার্লস রোলস সিদ্ধান্ত নিলেন রেসিং টুর্নামেন্টে অংশ নেবেন। তিনি আইল অফ ম্যান ট্যুরিস্ট ট্রফির মতো মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় নামলেন রোলস রয়েসের গাড়ি নিয়ে এবং সেখানে জিতলেনও। শুধু তাই নয়, বেশ কয়েকটি স্পিড রেকর্ডও ভাঙলেন, যার ফলে রোলস রয়েস একটা দারুণ গাড়ি হিসেবে পরিচিত হলো সবার কাছে। কিন্তু আসল সাফল্য এখনো বাকি ছিল। 1906 সালের শেষ দিকে হেনরি রয়েস ডিজাইন করলেন একটা নতুন মডেল, 40 থেকে 50 হর্স পাওয়ার আর 6টা সিলিন্ডার। গাড়িটার রং ছিল সিলভার কালার এবং চালাতে এতটাই মসৃণ আর নিঃশব্দ যে মনে হতো যেন একটা ভূত চলছে। তাই গাড়িটার নাম দেওয়া হলো সিলভার ঘোস্ট। এই গাড়িটাকে বাজারে আনার জন্য চার্লস রোলস পরিকল্পনা করলেন একটা অসাধারণ পরীক্ষার। তিনি ঠিক করলেন সিলভার ঘোস্ট 24,000 কিলোমিটার দৌড়াবে এক টানা, রবিবার ছাড়া প্রতিদিন। এবং সিলভার ঘোস্ট সেই পরীক্ষাও পাশ করলো কোনো সমস্যা ছাড়াই। এছাড়াও রোলস আরেকটা দারুণ পরীক্ষা করলেন। তিনি গাড়ির হুডের ওপর একটা মুদ্রা রাখলেন, তারপর গাড়ি চালু করলেন। গাড়িটা এতটাই মসৃণ ছিল যে গাড়ি চললেও সেই মুদ্রাটা সেই গাড়ি থেকে পড়লো না। এই সব কৌশলের ফলে সিলভার ঘোস্ট সারা দুনিয়ায় বিশ্বের সেরা গাড়ি হিসেবে পরিচিত হয়ে গেল। রাজা, রানী, শিল্পপতি সবার প্রথম পছন্দ হয়ে উঠলো এটা। সব দিক থেকে সাফল্য আসছিল, কিন্তু তারপরেই ঘটলো একটা ভয়াবহ দুর্ঘটনা। চার্লস রোলস শুধু গাড়ির প্রতি আগ্রহী ছিলেন না, তিনি বিমান চালানোর প্রতিও অত্যন্ত উৎসাহী ছিলেন। 1910 সালের 12 জুলাই তিনি রাইট ফ্লায়ার নামে একটা বিমান উড়াচ্ছিলেন, আর হঠাৎ বিমানের পেছনের অংশটা ভেঙে পড়ে গেল। বিমান 100 ফুট উপর থেকে আছড়ে পড়লো মাটিতে এবং দুর্ভাগ্যবশত মাত্র 32 বছর বয়সে চার্লস রোলস মারা গেলেন। আর তিনি হলেন ব্রিটেনের প্রথম ব্যক্তি যিনি বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন। এই মৃত্যু হেনরি রয়েসকে গভীরভাবে আঘাত করলো। এমন সময় 1911 সালে আরেকটা ধাক্কা এলো। তার স্বাস্থ্য হঠাৎ খারাপ হতে লাগলো। ডাক্তাররা পরীক্ষা করে জানালেন ক্যান্সার এবং তার একটা বড় অপারেশন হলো। কিন্তু তারপরও ডাক্তাররা বললেন তিনি হয়তো মাত্র 3 মাস বাঁচবেন। হেনরি রয়েস ছিলেন একজন অদ্ভুত মানুষ। শারীরিক দুর্বল হয়েও তিনি থামলেন না। বিছানা থেকেই সিলভার ঘোস্টের ডিজাইন উন্নত করতে লাগলেন এবং তারপর ঘটলো একটা অলৌকিক ঘটনা। 3 মাস কেটে গেল, কিন্তু হেনরি বেঁচে রইলেন। ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন তিনি। 1913 সালের মধ্যে তাদের মুনাফা 90,000 পাউন্ড ছাড়িয়ে গেল। কিন্তু তারপরই এলো এমন কিছু যা রোলস রয়েসকে প্রায় ধ্বংস করে দিতে পারত। 1914 সালে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধের কারণে অর্থনীতি ভেঙে পড়লো, যার সবচেয়ে বেশি প্রভাব পড়লো রোলস রয়েসের মতো বিলাসবহুল গাড়ি কোম্পানির ওপর। বিক্রয় একদম কমে গেল এবং কর্মচারীদের ছাঁটাই করতে হলো। সবাই ভাবছিল রোলস রয়েস হয়তো এই যুদ্ধ টিকে উঠবে না, কিন্তু হেনরি রয়েসের মাথায় ছিল অন্য পরিকল্পনা। তিনি সামরিক কর্তৃপক্ষের সাথে দেখা করলেন, তারপর বুঝলেন যুদ্ধে নির্ভরযোগ্য এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন গাড়ির প্রচন্ড দরকার। তাই রোলস রয়েস সিলভার ঘোস্টকে পরিবর্তন করে তৈরি করলো যুদ্ধক্ষেত্রের জন্য একটা বুলেট প্রুফ গাড়ি। গাড়িটার বডিতে লাগানো হলো 8 মিলিমিটার পুরু ইস্পাতের লোহা এবং একটা ঘূর্ণয়মান টারেন্ট যুক্ত করা হলো,
যেখানে একটা মেশিন গান ফিট করা ছিল। এই গাড়িগুলো ব্যবহার করা হলো যুদ্ধ পরিচালনার জন্য। আর যেহেতু সিলভার ঘোস্ট অত্যন্ত মসৃণ ছিল, আহত সৈনিকদের বহনের জন্য এটা ছিল সেরা গাড়ি। তাই অনেক সিলভার ঘোস্টকে পরিবর্তন করে যুদ্ধকালীন অ্যাম্বুলেন্স বানানো হলো, যেগুলোতে স্ট্রেচার, চিকিৎসা সরঞ্জাম এবং নার্সদের বসার জায়গা থাকতো। এই অ্যাম্বুলেন্সগুলো হাজার হাজার প্রাণ বাঁচিয়েছিল। সামরিক বাহিনীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে গিয়ে রোলস রয়েস আরেকটা জিনিস লক্ষ্য করলো। ব্রিটিশ সরকার বিমানের ইঞ্জিনের জন্য ফরাসি কোম্পানিগুলোর উপর অনেক বেশি নির্ভরশীল এবং সরকার চাইছিল যে কেউ দেশেই এই ইঞ্জিন সরবরাহ করুক। এই সুযোগ দেখে রোলস রয়েস সিদ্ধান্ত নিল বিমান ইঞ্জিন তৈরি করার। হেনরি রয়েস নিজে বিমান ইঞ্জিন ডিজাইন করতে শিখলেন এবং 1915 সালে লঞ্চ করলেন তাদের প্রথম ইঞ্জিন, দ্য ঈগল। এই ইঞ্জিন ছিল প্রতিযোগীদের তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য। আর ব্রিটিশ এয়ারফোর্স বছরের শেষের দিকে 500 ঈগল ইঞ্জিনের অর্ডার করে দিল। কিন্তু রয়েস এখানেই থামলেন না। 1915 সালের শেষের দিকে হালকা বিমানের জন্য তৈরি করলেন হক ইঞ্জিন। 1916 সালে ঈগলের ছোট সংস্করণ ফ্যালকন ইঞ্জিন এবং 1918 সালে বড় এবং দীর্ঘ পাল্লার বিমানের জন্য ক্যান্ডোর ইঞ্জিন। এই ইঞ্জিনগুলোর কারণে ব্রিটেন আকাশ যুদ্ধে, গুপ্তচর মিশনে এবং বোমা হামলায় বিশাল সুবিধা পেল এবং এটা তাদের বিজয়ের একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ালো। রোলস রয়েসের বিমান ইঞ্জিন ব্যবসায় প্রবেশ করা একটা দুর্দান্ত সিদ্ধান্ত ছিল এবং আজও হাজার হাজার বাণিজ্যিক এবং সামরিক বিমানে রোলস রয়েসের ইঞ্জিন ব্যবহার করা হয়। এবং 1933 সালের 22 এপ্রিল 70 বছর বয়সে হেনরি রয়েস তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। হেনরি রয়েসের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত রোলস রয়েস অনেক উত্থান পতন দেখেছে এবং বর্তমানে রোলস রয়েস মোটরস পরিচালনা করছে BMW। চার্লস রয়েস আজও তার আইকনিক গাড়িগুলোর কারণে চূড়ান্ত বিলাসিতার সবচেয়ে বড় প্রতীক। একটা রোলস রয়েসের মালিক হওয়া মানে এমন একটা মাস্টারপিসের মালিক হওয়া যা রয়েসের নিখুঁততা এবং রোলসের ব্যক্তিত্বের প্রতিকায়িত করে। আজকের এই গল্পটা আসলে শুধু একটা গাড়ির কোম্পানির গল্প নয়, এটা একটা ছোট্ট ছেলের গল্প যে খবরের কাগজ বিক্রি করে পেট চালাতো, যে হারিয়ে ফেলেছিল তার বাবাকে 9 বছর বয়সে, যার জীবন শুরু হয়েছিল দারিদ্র্যের অন্ধকারে, কিন্তু কখনো সে হাল ছাড়েনি। সে শিখেছিল, পড়েছিল এবং স্বপ্ন দেখেছিল। হেনরি রয়েস প্রমাণ করে গেছেন, আপনার জন্ম যেখানেই হোক, পরিস্থিতি যতই খারাপ হোক, যদি আপনার মধ্যে পরিশ্রম করার ইচ্ছা আর নিখুঁততার প্রতি ভালোবাসা থাকে, তাহলে আপনিও ইতিহাস তৈরি করতে পারবেন।